হাই ফ্রেন্ডস, আমি শোভন আবার চলে এসেছি আমাদের নেক্সট লেকচার নিয়ে। তো আগের লেকচারে আমরা আমাদের ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়াটাকে কন্টিনিউ করছিলাম, যেখানে আমরা কমপ্লিট করেছি আগের লেকচারেই 5 ইয়ার প্ল্যানস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো আজকে এই লেকচারে আমরা নীতি আয়োগ নিয়ে ডিসকাস করব এবং এই লেকচারটাই হবে ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া লাস্ট লেকচার। ঠিক আছে, তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ টপিক কী কী কভার করবো আমরা। হোয়াট ইট ইজ, মানে নীতি আয়োগটা কী, নীতি আয়োগের নেচার কী। আচ্ছা, টিকটা পরে মারছি। ঠিক আছে, নীতি আয়োগের নেচার কী, পিলার্স অফ নীতি আয়োগ। ঠিক আছে, তারপর নীতি আয়োগের স্ট্রাকচার, অবজেক্টিভ অ্যান্ড ফাংশন। ওকে, তো ফার্স্ট আসি নীতি আয়োগটা কি। নীতি আয়োগ ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ওকে, কি বললাম? নীতি আয়োগের ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ওকে, নীতি আয়োগটা এস্টাবলিশ কবে হয়েছে? এস্টাবলিশড হয়েছে তোমার 1 জানুয়ারি 2015-এ। ঠিক আছে, 1 জানুয়ারি 2015-এ এটা এস্টাবলিশ হয়েছে। ওকে, নাও এটা আমাদের হোয়াট ইট ইজ, এটা আমাদের দেখছি এটা কি না, এটা হচ্ছে একটা পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। শুধু এটা মনে রাখো, আমি বলছি কি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক মানে কি। এটা হচ্ছে একটা পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। পলিসি থিঙ্ক ট্যাঙ্ক মানে প্ল্যানিং কমিশন আগে ছিল। ঠিক আছে, প্ল্যানিং কমিশনের কাজ কী ছিল? বিভিন্ন পলিসি ফর্মুলেট করা, ইকোনমিক ফর্মুলেট ইকোনমিক পলিসিস। ঠিক আছে, কিসের জন্য? ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, এইটা কাজ ছিল প্ল্যানিং কমিশনের। সেম জিনিসটাই অলমোস্ট পলিসি হচ্ছে তোমার নীতি আয়োগ করবে, কিন্তু এখানে অ্যাপ্রোচটা আমার ডিফারেন্ট হবে। ঠিক আছে, অ্যাপ্রোচটা কী হবে? এখানে অ্যাপ্রোচ হচ্ছে নীতি আয়োগের, আমরা আগেও পড়েছি অ্যাপ্রোচটা কীরকম। অ্যাপ্রোচ হচ্ছে বটম অফ অ্যাপ্রোচ, মানে নিচ থেকে উপরে উঠবে। ঠিক আছে, বটম অফ অ্যাপ্রোচ মানে বুঝতেই পারছো যে মানে পার্টিকুলার বিভিন্ন জায়গায়, সাপোজ ধরো আমার এটা একটা স্টেট রয়েছে। ঠিক আছে, ছোটো দেশের বদলে স্টেট দিয়ে বলছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, স্টেটের ভেতরে ধরো এগুলো বিভিন্ন জায়গা এক একটা। ঠিক আছে, এবার ধরো এর মধ্যে আমার এইটা ধরো একটু ভার্নারেবল। ঠিক আছে, স্পর্শকাতর এরিয়া, বা এইখানটা একটু স্পর্শকাতর এরিয়া, বা এইখানটা একটু স্পর্শকাতর এরিয়া। ঠিক আছে, তো এই সেকশনগুলোর জন্য কি আমার একটু স্পেশাল অ্যাটেনশন লাগবে। ঠিক আছে, আবার কারো ধরো এইগুলো এখানে যেটা রয়েছে এর চাহিদা আবার আলাদা। ঠিক আছে, এর চাহিদা আলাদা, তো এদের জন্য আলাদা আমাকে পলিসি ফর্মুলেট করতে হবে। তো ওভারঅল আমি সবাইকেই ইনক্লুড করবো, একেও করবো, একেও করবো, একেও করবো, একেও করবো, সবাইকেই আমি ইনক্লুড করবো। ঠিক আছে, ইনক্লুড সবার চাহিদা মতো। তার মানে এখানে কি আমি গ্রাউন্ড লেভেল থেকে ওপরের দিকে যাচ্ছি। ঠিক আছে, নিচ থেকে ওপরের দিকে যাচ্ছি এরকম করে, যে আমি এখানটায় হচ্ছে অ্যাচিভমেন্টটা করছি। ঠিক আছে, আর আগেরটা কী ছিল? আগের যেটা এদের কী ছিল, প্ল্যানিং কমিশনের, এরা ছিল হচ্ছে টপ টু বটম অ্যাপ্রোচ। মানে কী ছিল না, এরা হচ্ছে তোমার সেন্টার থেকে একটা পলিসি সিক করে দেওয়া হলো, এবার সেটা সবার উপরে মানে হচ্ছে ফলো করতে হবে। ইম্পোজ বলে দেওয়াটা ভুল হবে ওয়ার্ডনটা, তো সেটা হচ্ছে তোমাকে সবাইকে ফলো করতে হবে। ঠিক আছে, একেও ফলো করতে হবে, একেও সবাইকে। এবার এদের ক্ষেত্রে কিছুটা হয়তো তোমার মডিফিকেশন করা হতে পারে, কিন্তু আমি আগেই বলেছি যে হচ্ছে ওপর থেকে হচ্ছে সমস্ত কিছুই সবুজ লাগে দেখতে। ঠিক আছে, যখন পাহাড় থেকে নিচে নেমে এসে দেখবে তখন অ্যাকচুয়াল পিকচারটা বোঝা যায় যে কোথায় সবুজ, কোথায় হচ্ছে তোমার রুক্ষ সূক্ষ্ম রয়েছে, কোথায় খানাখন্দ রয়েছে। রাইট, এবার প্রতিটা জায়গারই হচ্ছে তোমার কি আলাদা আলাদা চাহিদা থাকে, প্রত্যেকেরই ডিমান্ড আলাদা। ঠিক আছে, নেসেসিটি আলাদা, অ্যাসপিরেশন আলাদা। তো সমস্ত কিছুকে যদি আমার অলমোস্ট দেখো, সবার সমস্ত অ্যাসপিরেশন পূরণ করা সম্ভব হয় না, কিন্তু কিছুটা হলেও তো সম্ভব, পসিবল। তো সেইটা যদি আমাদের করতে হয়, তো সেই জন্য সবথেকে বেস্ট হচ্ছে উপায় সেটা কি ফলো করা, সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ ফলো করা। রাইট, তো এইটা আমার কি ফলো করছে এখন না, এইটা আমার নীতি আয়োগ ফলো করছে। অ্যাপ্রোচটা আমরা চেঞ্জ করেছি। ঠিক আছে, বাকি এটা আমাদের একটু রিনেম হয়েছে পলিসি থিঙ্ক ট্যাঙ্ক বলতে পারো। ঠিক
ঠিক আছে। তো এটা হচ্ছে নীতি আয়োগ হোয়াট ইট ইজ, এটা হয়ে গেল। নেচারটা এবার দেখবো, চলো। নেচার কি? এটা হচ্ছে প্ল্যানিং কমিশনের মতোই, এটা হচ্ছে তোমার নন কনস্টিটিউশনাল প্লাস হচ্ছে নন স্ট্যাচুটারি বডি। বডি, ঠিক আছে। আর কি? আর হচ্ছে এটা একটা অ্যাডভাইজারি বডি অনলি, ঠিক আছে। অ্যাডভাইজারি বডি মানে কি? অ্যাডভাইজারি বডি মানে হচ্ছে এর যে হচ্ছে তোমার তোমার কি বলবো, সাজেশন বা অ্যাডভাইস, ঠিক আছে। অ্যাডভাইসেস অর সাজেশনস আর নট বাইন্ডিং অন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস, ঠিক আছে। মানেটা কি? মানেটা হচ্ছে যে তোমার আমাদের তোমার নীতি আয়োগ যে সাজেশন বা অ্যাডভাইস দেবে তোমার সেন্টার বা স্টেটকে, সেগুলো কিন্তু হচ্ছে তোমার বাধ্যতামূলক নয় যে স্টেট বা সেন্টারকে সেটা ফলো করতেই হবে, ঠিক আছে। সেই জন্য এটা কি বলছি আমরা, অ্যাডভাইজারি বডি বলছি, ঠিক আছে। অ্যাডভাইজারি বডি অনলি। অ্যাডভাইজারি বডি হলে তোমার এই যে অর্গানাইজেশনটা রয়েছে মানে নীতি আয়োগ যে রয়েছে, এর অ্যাডভাইসটা হচ্ছে তোমার স্টেট বা সেন্টারের উপর বাইন্ডিং হবে না, ঠিক আছে, বাধ্যতামূলক নয়, চাইলে ফলো করতেও পারে, নাও ফলো করতে পারে। ওকে, তো নেচারটা বোঝা গেল। আচ্ছা, তারপরে চলো আমরা নেক্সট হচ্ছে আমাদের পয়েন্ট কী ছিল সেটা দেখে নিই। নেচারটা আমাদের কভার হয়ে গেছে, ঠিক আছে। পিলার্স অফ নীতি আয়োগ, ঠিক আছে। পিলার্স অফ নীতি আয়োগটা আমরা দেখে নিচ্ছি, চলো। ঠিক আছে, এখানে এটা মনে রেখো ফর এমসিকিউ পারপাস, ঠিক আছে। মেনলি তোমার সিজিএল বা স্টেট পিসিএসের জন্য ইম্পর্ট্যান্ট এটা। আর এইখানে যে পয়েন্টগুলো বললাম, নেচার বা কবে কি এস্টাবলিশ হয়েছে, কী অ্যাপ্রোচ ফলো করে, এগুলো বোথ হচ্ছে ইউপিএসসি বা হচ্ছে তোমার স্টেট সিভিল সার্ভিস বা হচ্ছে তোমার সিজিএল সবার জন্যই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বারবার বলেছি যে ইউপিএসসির ক্ষেত্রে তুমি ডিরেক্ট কোয়েশ্চেন কিন্তু পাবে না এরকম, কিন্তু এখানে যে ইনফরমেশনগুলো লাগবে দিচ্ছি আমি, সেই ইনফরমেশনগুলো কাজে লাগবে হচ্ছে ঘুরিয়ে যখন কোয়েশ্চেনটা আসবে সেই কোয়েশ্চেনের অ্যান্সার করতে, বুঝতে পারলে। কারণ এখানে হয়তো তোমার এই যে যেটা বললাম যে হচ্ছে তোমার নীতি আয়োগ হচ্ছে একটা কি বললাম, নন কনস্টিটিউশনাল আর নন স্ট্যাটুটারি বডি, ঠিক আছে। আগের বছরই কোয়েশ্চেন এসেছিলো একটা, যে কতগুলো অর্গানাইজেশনের নাম দিয়ে দিয়েছিল, ঠিক আছে, ইনস্টিটিউশনের নাম দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল এর মধ্যে থেকে হচ্ছে তোমার কোনগুলো তোমার নন কনস্টিটিউশনাল বডি সেটা আইডেন্টিফাই করতে। তো যথারীতি তোমাকে ডিরেক্ট তো হচ্ছে এবিসিডি এরকম দিয়ে বলে দেবে না, চারটে দিয়ে বলবে না যে হচ্ছে এর মধ্যে থেকে কোনটায়। তো অবভিয়াসলি যেরকম কোয়েশ্চেন আসে যে অনলি হচ্ছে 1, অনলি 2, অনলি 3, অল অফ দ্য 4 আর নন কনস্টিটিউশনাল বডি, তো এইরকম টাইপের। তো তোমাকে এই জিনিসপত্রগুলো তো এইভাবে কোয়েশ্চেন আসবে জেনারেলি ইউপিএসসির ক্ষেত্রে, ঠিক আছে। স্ট্রেট ফরওয়ার্ড এক্সেপ্ট না করাই ভালো, খুবই কম 5 to 10% আসে হয়তো ডিরেক্ট কোয়েশ্চেন। বাকি হচ্ছে তোমাকে বেস ক্লিয়ার রাখতে হবে, তাহলে গিয়ে ইউপিএসসির অ্যান্সার করতে পারবে। আর বাকি স্টেট পিএসসির ক্ষেত্রে যদি বলি, অনেকটা তুমি হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন পাবে। আর সিজিএলের ক্ষেত্রে তো ডিরেক্ট কোয়েশ্চেনই পাবে, জিএস পেপারে শুধু টায়ার 1-এই থাকে, বাকিগুলোতে থাকে না। তো সেক্ষেত্রে তোমাদের সিজিএলের ক্ষেত্রে অত তোমাদের এক্সট্রা জিনিস লাগবে না, এখানে যেগুলো কভার করছি সেগুলো করলেই হবে, অসুবিধা নেই। আর বাকি স্টেট পিএসসি আর ইউপিএসসির ক্ষেত্রেও এই জিনিসপত্রগুলো যেগুলো বলছে এগুলো হচ্ছে বেসিক জিনিস, তোমরা জেনে রাখা ভালো। ফ্রম পার্সপেক্টিভ থেকে, প্রিলিমস পার্সপেক্টিভ থেকে, মেন্স পার্সপেক্টিভে কী আসবে না আসবে সেটা আমরা পরে অন্য ভিডিওতে ডিসকাস করবো, ঠিক আছে। মেন্স পার্সপেক্টিভ যখন বলছি তখন ইউপিএসসির ক্ষেত্রে আমাদের সাবজেক্টিভ হয় জানো, ডেসক্রিপটিভ। তো সেক্ষেত্রে কোয়েশ্চেন কিন্তু আমাদের পুরনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করতে হবে যে কীরকম আসছে কি না আসছে, তো সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। আর 2024-এর হচ্ছে ডব্লিউবিসিএস হাই চান্স যে হচ্ছে এমসিকিউ ফর্ম্যাটেই হবে, অবজেক্টিভ টাইপ হবে মেন্স এক্সাম। তো সেক্ষেত্রে এখানে আমরা যেগুলো কভার করছি সেটা সাফিসিয়েন্ট। এরপরে তোমরা চাইলে নিতিন সিংহানি একবার পড়ে নিতে পারো, রিডিং পড়ে নিতে পারো, ঠিক আছে। তো চলো এবার পিলার্স অফ নীতি আয়োগ দেখে নিই, ঠিক আছে। পিলার্স অফ নীতি আয়োগে কী কী আসছে, ফার্স্ট আসছে সেটা হচ্ছে যে আমি আগে লিখে দিচ্ছি তারপরে এক্সপ্লেন করছি, ঠিক আছে। প্রো অ্যাক্টিভিটি, সেকেন্ড সেটা হচ্ছে প্রো পিপল, 3 সেটা হচ্ছে যে পার্টিসিপেশন অফ সিটিজেন্স,
ঠিক আছে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে 4 নম্বর কিনা এম্পায়ারিং উইমেন, bring women in all aspects, ঠিক আছে। 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে ইনক্লুশন অফ অল সেক্টরস, সমাজের সমস্ত লোককে নেওয়া, মানে নিয়ে আমাদের এগোতে হবে না। আমার ডেভেলপমেন্ট করা মানে তো শুধু আমার একা বা তোমার দুজনের তিনজনের ডেভেলপমেন্ট নয়, ডেভেলপমেন্ট মানে পুরো সোসাইটির ডেভেলপমেন্ট, পুরো সমাজের ডেভেলপমেন্ট। আর সমাজে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, ঠিক আছে। তো সমস্ত শ্রেণীর মানুষেরই সমান উন্নতি বা ডেভেলপমেন্ট বলে হওয়া দরকার, তবেই না আমরা বলবো যে আমরা হচ্ছে তোমার অ্যাকচুয়াল সোশ্যাল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের পথে চলছি, রাইট। inclusion of all sections of the society, ঠিক আছে। 6 নম্বর কি ইকুয়ালিটি অফ অপরচুনিটি টু অল, ইকুয়াল অপরচুনিটি টু অল, সবার জন্য সমান সুযোগ, ঠিক আছে। আচ্ছা 7 নম্বর কি, 7 নম্বর হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যাডমিনিস্ট্রেশন একটা স্বচ্ছতার দরকার আছে, ঠিক আছে। ট্রান্সপারেন্স ক্লিয়ার পিকচার থাকা দরকার, না হলে আমি যদি একটা ট্রান্সপারেন্ট পিকচার না রাখি, ঠিক আছে, তার মানে আমার কোথাও সেখানে ঘাবলাবাজি হচ্ছে, রাইট। তো সেটা তো কখনোই কাম্য নয়, তাই না, অ্যাকসেপ্টেবল নয়। 7 পিলার্স অফ নীতি আয়োগ কী কী না, ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভিটি। প্রোঅ্যাক্টিভিটি মানে হচ্ছে আমাকে ওয়াকিবহাল থাকতে হবে সবসময়, যে আমার যদি কোনো ইস্যু আসে আমার কাছে, তাহলে সেটা আমি কত ফাস্ট রিজলভ করতে পারছি, ঠিক আছে। কাউকে যেন আমাকে পোক করতে হয়, ঠিক আছে, কাউকে না এসে বারবার বলতে হয়। যে প্রোঅ্যাক্টিভ কথাটা আমরা কী কারণে বলি, যে হচ্ছে আমার কাছে কোনো ইস্যু এসছে বা সলিউশন প্রবলেম এসছে, সো সেটাকে আমাকে স্বতঃস্ফূর্তভাবে ওয়াকিবহাল থেকে আমাকে সেটাকে সলভ করে দিতে হবে, ঠিক আছে। যাতে সেটা আমাকে কেউ এসে বলবে বাবা এটা করো না গো, তারপরে আমি করবো, সেরকম যেন না হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভিটির তোমার নিদর্শন। সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রো পিপল। প্রো পিপল মানে আমার মেইন জিনিস যেটা আমি কার জন্য করছি, আমার দেশের জনগণের জন্য করছি, রাইট। তো পিপল ফার্স্ট আমার কাছে, তো সেই জিনিসটা হচ্ছে প্রো পিপল। বোঝা গেল? আচ্ছা, তারপরে হচ্ছে পার্টিসিপেশন অফ অল সিটিজেন্স, মানে বুঝতেই পারছো যে শুধু তো গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেবে, আমরা হচ্ছে কিছু করবো না, বসে থাকবো লাটসাপ হয়ে, সেটা তো পসিবল না, আমাদেরও পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে। উভয় পক্ষের পার্টিসিপেশন ইকুয়ালি দরকার। পার্টিসিপেশন অফ সিটিজেন্স, এম্পায়ারিং উইমেন মানে হচ্ছে নারী শক্তির উত্থান, ঠিক আছে, বা নারী শক্তিকে মানে নারী জাতিকে হচ্ছে তোমার এম্পাওয়ার করা, বা হচ্ছে মানে মহিলাদেরকে হচ্ছে কি বলবো, মানে স্বাবলম্বী করে তোলা, একটা তোমার এম্পায়ারিং উইমেনের একটা তুমি এক্সাম্পল বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, ইনক্লুশন অফ অল সেকশন, যেটা আগে বললাম যে হচ্ছে মানে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে আমাকে ইনক্লুড করতে হবে, নিয়ে চলতে হবে, ঠিক আছে। সোশ্যাল ডেভেলপমেন্ট মানে শুধু আমার একার বা তোমার নয়, সমাজের সমস্ত শ্রেণীর মানুষেরই যদি ডেভেলপমেন্ট হয় তবেই গিয়ে সেটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, ওকে। তারপরে হচ্ছে কিনা ইকুয়াল অপরচুনিটি টু অল, ঠিক আছে, সবার জন্য সমান অধিকার যেন থাকে, সবাই যেন সমান সুযোগ পায়, ইকুয়াল অপরচুনিটি, ঠিক আছে। তারপরে এবার সে কীভাবে এস্টাবলিশ করতে পারছে কি না পারছে সেটা তার ব্যাপার, কিন্তু অপরচুনিটিটা যেন সবাই পায়, সুযোগ যেন সবাই পায় ইকুয়ালি, ওকে। তো ইকুয়াল অপরচুনিটির ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে হচ্ছে এসসি এসটি বা কাস্ট রিজার্ভেশনের গল্প আসতে পারে, ঠিক আছে। দেখো অ্যাকচুয়াল কিন্তু পিকচারে যেটা বলা হয়েছিল, আম্বেদকর বলেছিল যে হচ্ছে তোমার 10 সাল অবধি মনে হয়, 10 ইয়ার্স অবধি মনে হয় রিজার্ভেশন দেওয়াটা থাকবে, এবং কোনো হচ্ছে তোমার কী বলবো ব্যাকওয়ার্ড ক্লাসের বা পিছিয়ে পড়া শ্রেণীর হচ্ছে তোমার লোকজনের কেউ যদি একজন এস্টাবলিশ হয়ে যায়, তাহলে কিন্তু সে আর সেটা উপভোগ করতে পারবে না। এটা অ্যাকচুয়াল এতে যখন ফ্রেম করা হয়েছিল তখন বলা হয়েছিল, ফাউন্ডিং ফাদার্সরা যখন তৈরি করেছিল, কিন্তু পরবর্তীকালে কী হয় না বুঝতেই পারছো, ভোট ব্যাংকের জন্য সেটা 10 বছর প্রতিবার কন্টিনিউ হতেই থাকে, ঠিক আছে। তো ইকুয়াল অপরচুনিটি তখন তাদের দেওয়া হয়েছিল এই কারণে, কারণ তখন সবাই সমান সুযোগ পেত না,
যারা হচ্ছে তোমার এসসি বা এসটি ছিল তাদেরকে মানে জেনারেলের তুলনায় তারা অনেক কম সুযোগ পেত, ঠিক আছে। আমরা সবাই জানি যে হচ্ছে তোমার আনটাচেবিলিটির ইস্যু ছিল, সবাই স্কুলে যেতে পারতো না, অ্যাক্সেস পাতো না, তো সেই জন্য তাদের রিজার্ভেশন দেওয়া হয়েছিল। তো সেটাও কিন্তু একটা ইকুয়াল অপরচুনিটি, যে রিজার্ভেশন দেওয়া হচ্ছে সেটাও কিন্তু একটা অপরচুনিটি প্রদান করা হচ্ছে, ইকুয়াল অপরচুনিটি তাদেরকে দেওয়ার জন্য একটা প্রসেস বলতে পারো, ঠিক আছে। যদিও এখনকার দিনে কেসটা উল্টো হয়ে গেছে, কিন্তু সে যাই হোক, আর ডিবেটের ভেতরে যাচ্ছে না। তো ইকুয়াল অপরচুনিটি মানে আশা করি বুঝতে পেরেছো তোমরা আমি কি মিন করতে চাইছি। আচ্ছা, এরপর ট্রান্সপারেন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে বুঝতেই পারছো যে জিনিসপত্রে একটা স্বচ্ছতা থাকা খুবই দরকার, না হলে কোশ্চেন মার্ক একটা বড় থাকতেই পারে যে ভেতরে ঘাবলাবাজি চলছে কি। ওকে, আচ্ছা নেক্সট এরপরে আমরা কোনটাতে যাব, পিলার্স হয়ে গেল, এরপরে আসছে আমরা স্ট্রাকচারে, ঠিক আছে। তো চলো আমরা কম্পোজিশনটা দেখে নিই এবার তাহলে নীতি আয়োগে। তো কম্পোজিশনে আমরা দেখো কতগুলো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফুল টাইম অর্গানাইজেশন। তো ফুল টাইম অর্গানাইজেশনে সবার উপরে রয়েছে চেয়ারপারসন। তো চেয়ারপারসন কে না, চেয়ারপারসন হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ভাইস চেয়ারপারসন। ভাইস চেয়ারপারসনকে কে নমিনেট করবে, পিএম মনোনয়ন করবে, ঠিক আছে। আচ্ছা, তার নিচে কে থাকবে, তার নিচে থাকবে চিফ এক্সিকিউটিভ অফিসার, যাকে আবার নমিনেট করবে কে, পিএম। চিফ এক্সিকিউটিভ অফিসারের নিচে কে রয়েছে না, ফুল টাইম মেম্বার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে পার্ট টাইম মেম্বার্স, ম্যাক্সিমাম 2জন রয়েছে। ফুল টাইম মেম্বার্স কজন থাকতে পারে নীতি আয়োগে সেটা তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। আচ্ছা, এক্স অফিসিয়াল মেম্বার রয়েছে। এক্স অফিসিয়াল মেম্বারে ম্যাক্সিমাম 4জন থাকতে পারে, যাদেরকে পিএম নমিনেট করবে ফ্রম দ্য কাউন্সিল অফ মিনিস্টার, মানে প্রাইম মিনিস্টার যে কাউন্সিল অফ মিনিস্টার থাকবে মন্ত্রিসভা, সেখান থেকে পিএম ম্যাক্সিমাম 4জনকে নমিনেট করতে পারে, বোঝা গেল। আচ্ছা, তারপরে আসে গভর্নিং কাউন্সিল। গভর্নিং কাউন্সিলটা হচ্ছে কী করেছিল না, রিপ্লেস করেছে এনডিসিকে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তোমরা কমেন্ট করে জানাবে কবে আমরা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল, ঠিক আছে। তো গভর্নিং কাউন্সিলটাকে পাতি হচ্ছে তোমার রিপ্লেস করলো এনডিসিকে। আচ্ছা, গভর্নিং কাউন্সিলের যদি কম্পোজিশন দেখি তাহলে কি দেখতে পাবো, সিএম থাকবে, মানে স্টেটস আর হচ্ছে তোমার ইউনিয়ন টেরিটরি সিএমরা থাকবে, প্লাস থাকবে হচ্ছে কি না ইউনিয়ন টেরিটরিজ লেফটেন্যান্ট গভর্নররা থাকবে। তো তোমাদের কাজ হবে যে কোন কোন ইউটিতে, ইউনিয়ন টেরিটরিতে আমরা লেফটেন্যান্ট গভর্নর দেখতে পাই, আর কোন কোন ইউটিতে হচ্ছে আমাদের সিএম রয়েছে, ঠিক আছে, সেটা কমেন্ট করে তোমরা জানাবে। ওকে, আচ্ছা, তারপরে আসছে রিজিয়নাল কাউন্সিল। তো রিজিয়নাল কাউন্সিলেও হচ্ছে কম্পোজিশন সেম, সিএম অফ দ্য স্টেটস অ্যান্ড ইউটিস অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর অফ ইউটিস, ইউটি মানে ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। তবে একটাই পার্থক্য সেটা হচ্ছে রিজিয়নাল কাউন্সিল হচ্ছে নিড বেসিসে তৈরি হয়, প্রয়োজন যখন হবে তখনই রিজিয়নাল কাউন্সিল তৈরি হবে, ঠিক আছে। আদারওয়াইজ আমাদের গভর্নিং কাউন্সিল থাকবে, যেটা আমাদের এনডিসি রিপ্লেসমেন্ট বেসিক্যালি। আচ্ছা, তারপরে কি রয়েছে না, স্পেশাল ইনভাইটস রয়েছে, ঠিক আছে, বিশেষ আমন্ত্রণ। এটাও হচ্ছে তোমার নমিনেট করবে পিএম, ঠিক আছে। সেখানে কী থাকছে না, এক্সপার্ট বা স্পেশালিস্ট রয়েছে অন সার্টেন ফিল্ডস, ঠিক আছে। বিশেষ মানে হচ্ছে তোমার কী বলবো, বিশেষ ব্যক্তিত্বরা রয়েছেন, ঠিক আছে, যারা এক্সপার্ট তাদের নিজ নিজ ফিল্ডে। আচ্ছা, তো এটা আমাদের তাহলে কম্পোজিশনটা এখানে আমরা যেটা আমাদের টপিকে দেখেছিলাম, টপিকটা কোথায় গেল, স্ট্রাকচারটা আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। এরপর আসছে অবজেক্টিভ আর ফাংশন। অবজেক্টিভ আর ফাংশন যদি দেখো তাহলে দেখো আমি এখানে কতগুলো নোট করে রেখেছি, যেটা হচ্ছে তোমার টু ফস্টার দ্য স্পিরিট অফ কোঅপারেটিভ ফেডারেলিজম, ঠিক আছে। তো কোঅপারেটিভ ফেডারেলিজমের আমরা জানো যে আমাদের ইন্ডিয়া হচ্ছে তোমার কোয়াসি ফেডারেল স্টেট, ঠিক আছে। ইন্ডিয়া কি না, কোয়াসি ফেডারেল স্টেট। কোয়াসি ফেডারেল স্টেট মানে হচ্ছে, এটা আমাদের কনসেপ্টটা ক্যানাডা থেকে নিয়েছি। কোয়াসি ফেডারেল স্টেট মানে হচ্ছে ফেডারেল স্টেট উইথ হচ্ছে কি না স্ট্রং সেন্টার, ঠিক আছে। দেখো, আর কোঅপারেটিভ ফেডারেলিজম মানে হচ্ছে তোমার আমাদের স্টেট তো রয়েছে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টও রয়েছে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টও রয়েছে, ঠিক আছে। কিন্তু কোঅপারেটিভ ফেডারেলিজমে কী হচ্ছে না, আমাদের স্টেট আর মানে সেন্টার নিজের হচ্ছে তোমার কি বলবো, মানে আধিপত্য সবসময় বিস্তার করবে না, যেটা রিয়েল লাইফে হচ্ছে সবসময় পসিবল হয় না। স্টেটের যা রিকোয়ারমেন্ট হবে সেই স্টেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেন্টার চেষ্টা করবে যে স্টেটকে যতটা সম্ভব হেল্প করা যায়, ঠিক আছে, ফেডারেল স্পিরিটটাকে যাতে বজায় রাখা যায়। পরে আমরা যখন পলিটি পড়বো তখন হোয়াট ইজ ফেডারেলিজম সেটা আমরা ভালো করে ডিসকাস করবো, ঠিক আছে। তো আপাতত এটা মনে রেখো যে নীতি আয়োগের কাজ হচ্ছে, ফার্স্ট কাজ যেটা বলবো, টু আপহোল্ড দ্য স্পিরিট অফ কোঅপারেটিভ ফেডারেলিজম, ঠিক আছে।
নেক্সট কি না, নেক্সট হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ গ্রোথটা নিয়ে আমরা আগেই পড়েছি। ইনক্লুসিভ গ্রোথ মানে কি, মানে সবাইকে নিয়ে আমাদের গ্রোথ আর ডেভেলপমেন্টটা হতে হবে। স্পেশাল অ্যাটেনশন টু দ্য ভালনারেবল সেকশনস, মানে কিছু কিছু থাকে স্পর্শকাতর এরিয়া বা সেকশন সম্প্রদায় থাকে যাদের বিশেষ হচ্ছে তোমার কি বলবো ফোকাস বা অ্যাটেনশনের দরকার হয়, ঠিক আছে। যেমন তোমার হচ্ছে আদিবাসীরা তুমি বলতে পারো, ঠিক আছে, আদিবাসীজ অফ ইন্ডিয়া যারা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি না, ফোকাস অন টেকনোলজি আপগ্রেড অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, ঠিক আছে। তো টেকনোলজি আপগ্রেড আমাদের করতেই হবে, না হলে আমরা পিছিয়ে পড়বো, তো আমাদের ইকোনমিক গ্রোথটাও হবে না সেরকম। তো সেই জন্য টেকনোলজি আপগ্রেডের দরকার, ক্যাপাসিটি বিল্ডিংয়ের দরকার। ক্যাপাসিটি বিল্ডিং মানে শুধুমাত্র হিউম্যান ক্যাপাসিটি বিল্ড করা সেটা নয়, তার সাথে সাথে আমাদের যে তোমার কী বলে, তোমার ল্যান্ড বলো বা হচ্ছে তোমার বিল্ডিং বলো, ঠিক আছে, এগুলোও কিন্তু ক্যাপাসিটির ভেতরে আছে। যেমন আমার যদি ওয়্যার হাউস না থাকে, ঠিক আছে, ওয়্যার হাউস তৈরি করাটাও সেটাও একটা কিন্তু আমার ক্যাপাসিটি বিল্ডিংয়ের ভেতরে পড়ছে, ঠিক আছে, আমার হিউম্যান ক্যাপাসিটি তৈরি করার পাশাপাশি। আচ্ছা, তারপরে কি না, প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। এটা মানে বুঝেই পারছো যে জাতীয় সুরক্ষা কথাটাও মাথায় রেখে আমাদের নীতি আয়োগকে তার পলিসি ফ্রেম করতে হয়, ঠিক আছে। এমন কোনো পলিসি আনতে পারবে না যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটিকে ব্রিচ করতে পারে, ওকে। তারপরে যেটা, সেটা হচ্ছে যে আফোল্ড দ্য সিআইসিডি অ্যাপ্রোচ। সিআইসিডি মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, এটা ফলো করা, বুঝে গেল। তো এই হচ্ছে আমাদের নীতি আয়োগ। তো আপাতত তোমরা এইটা যদি মনে রাখো তাহলে আমাদের যে লেকচারে যে সেকশনটা কভার করেছি তো সেটা মাথায় রাখলেই তোমাদের হবে। এরপরে আমি যেটা তোমাদের সাজেস্ট করব বেসিক্যালি হচ্ছে তোমার যারা ইউপিএসসি দেবে বা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের জন্য পড়ছো, স্টেট পাবলিক সার্ভিস তাদের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে হচ্ছে ফলো করো, ঠিক আছে। নীতি আয়োগ কোনো রিসেন্ট কোনো ইনিশিয়েটিভ নিয়েছে কি না, বেশি দূর এই পুরনো দেখতাম না, 2023 থেকে 2024, ঠিক আছে, এক বছরের 2023 থেকে জানুয়ারি থেকে শুরু করো 2024-এর ভেতরে অবধি দেখো যে হচ্ছে তোমার স্পেশাল কিছু ইনিশিয়েটিভ নিয়েছে কি না নীতি আয়োগ, অবভিয়াসলি নিয়ে থাকবে, তো সেগুলো একটু ওয়াকিবহাল থেকো, বুঝতে পারলে। তো তাহলেই তোমাদের নীতি আয়োগ সম্পর্কে যা যাবতীয় জিনিস যেটা আসবে সেটা তোমরা কভার করতে পারবে। দেখো ইউপিএসসির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যেহেতু সাবজেক্টিভ পেপার হয় তো সেক্ষেত্রে ডিরেক্ট তোমাকে কোয়েশ্চেন হয়ে হয়তো নীতি আয়োগের কোনো রিসেন্ট ইনিশিয়েটিভের ওপর আসতে পারে ফ্রেম করে, ঠিক আছে। তো যেমন এখন বেশিরভাগ চলছে হচ্ছে তোমার ক্লাইমেট চেঞ্জ নিয়ে, এখন প্রচুর চারদিকে তোলপাড় চলছে, ঠিক আছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন নিয়ে। তো সেই সমস্ত নিয়ে নীতি আয়োগ যদি কোনো পলিসি ফ্রেম করে থাকে সেইটাও আমাদের দেখতে হবে, ওকে। আচ্ছা, আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কিনা দেখছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা একটা বেসিক ডিফারেন্স রয়েছে, ঠিক আছে, প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগের ভেতরে। তো এখানে কয়েকটা ডিফারেন্স আমি বলছি। যেমন ধরো হচ্ছে তুমি যদি দেখো প্ল্যানিং কমিশন এখানে, আর এখানে যদি আমি নীতি আয়োগ ধরি, ঠিক আছে, এর ক্ষেত্রে জিনিসটা কী হতে পারে না, পিসির ক্ষেত্রে এটা কি টপ টু ডাউন মডেল ছিল, ঠিক আছে, আর এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে হচ্ছে এটা বটম আপ অ্যাপ্রোচ, ওকে। সেকেন্ড জিনিস কি, প্ল্যানিং কমিশন কিন্তু স্টেটের ওপর তার পলিসি ইম্পোজ করতে পারতো, ঠিক আছে, ইউজ টু ইম্পোজ পলিসিজ অন স্টেটস। ইম্পোজ মানে জোর করে চাপিয়ে দেওয়া। কিন্তু এর ক্ষেত্রে যদি দেখো আমি নীতি আয়োগের ক্ষেত্রে, এ কিন্তু ইম্পোজ করতে পারে না, or to impose policies on the states, কারণ এটা একটা অ্যাডভাইজারি বডি, রাইট। আচ্ছা, আর কি আছে, এর কাছে পাওয়ার ছিল, হ্যাজ দ্য পাওয়ার অফ financial allocation, to the
মিনিস্ট্রিজ, স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। মানে বেসিক্যালি হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্ট বা অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রিকে কাকে কত ফান্ড দিতে হবে না দিতে হবে সেটা ডিসিশন নিতে পারতো, ফান্ড অ্যালোকেট করতে পারতো, ঠিক আছে। বাট তুমি যদি নীতি আয়োগে দেখো, এর কিন্তু সেই পাওয়ারটা নেই। পাওয়ার অফ ফান্ড অ্যালোকেশন, ঠিক আছে। অনলাইক ফান্ড অ্যালোকেশন এতটা অবধি নিলেই হবে, ঠিক আছে। ফিনান্সিয়াল অ্যালোকেশন ফান্ড বলি, ফান্ড অ্যালোকেশন, বোঝা গেল তাহলে ডিফারেন্সটা। তো যেরকম বললাম এতটা অবধি তোমরা যেটা আমরা কভার করলাম লেকচারে সেটা তোমরা মাথায় ভালো করে গেঁথে নিও, ঠিক আছে। আচ্ছা, এখানে ফুল টাইম মেম্বার্স কিন্তু হচ্ছে তোমার নীতি আয়োগের 8 জন থাকে, ঠিক আছে। আর প্ল্যানিং কমিশনে থাকে ফুল টাইম মেম্বার হচ্ছে তোমার কিন্তু 4 জন, ওকে, ঠিক আছে। তাও তোমরা এটা একবার ক্রস চেক করে আমাকে কমেন্টে জানিও যে নীতি আয়োগে কতজন ফুল টাইম মেম্বার থাকে আর প্ল্যানিং কমিশনে কতজন ছিল, ঠিক আছে। এরা ফুল টাইম মেম্বার্স নীতি আয়োগে 8 জন থাকে আর প্ল্যানিং কমিশনে ছিল 4 জন, তাও তোমরা কনফার্ম করে জানাবে। আর যেরকমটা বললাম বেসিক্যালি হচ্ছে ইউপিএসসি যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য যখন তোমরা হচ্ছে নীতি আয়োগ সম্পর্কিত জিনিসপত্র আসবে তো কারেন্ট অ্যাফেয়ার্সটা অ্যাপ্রোচ করো, ফলো করো। যে বছর অ্যাপিয়ার করবে তার ঠিক 1 বছর আগের কি 1.5 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স ঝালাই করবে, ঠিক আছে। 2 বছরেরও দরকার নেই, 1.5 বছর তোমরা ফলো করবে যে বছর অ্যাপিয়ার করবে। যেমন যারা ধরো 2024-এর হচ্ছে অ্যাপিয়ার করবে, ঠিক আছে, তো তারা 2024-এর আগে 1.5 বছরের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো, ঠিক আছে। মানে 2022-এর আমি বলবো অগাস্ট থেকে শুরু করো, 2022-এর অগাস্ট থেকে 2023 অবধি পুরোটা, প্লাস 2024-এর কিছুটা, মোটামুটি ধরো তোমার 16 থেকে 17 মাসের যদি হচ্ছে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করে যাও ইউপিএসসির জন্য ফাইন, প্রপার একদম 1.5 বছর, ঠিক আছে। 16 থেকে 17 মাস চোখ বন্ধ করে। আর যারা ধরো 2025-এ অ্যাপিয়ার করবে তাদেরকে আমি সাজেশন দেবো যে হচ্ছে 2024-এর জানুয়ারি থেকে শুরু করে দিও কারেন্ট অ্যাফেয়ার্স করা। ভিশন আইএএস বলে একটা ম্যাগাজিন আছে, ঠিক আছে, ম্যাগাজিনেরও দরকার নেই, ভিশন আইএএসের সাইটে যাবে, মান্থলি হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশন চেক করবে, পেয়ে যাবে, সুন্দরভাবে পিডিএফে দেওয়া থাকে, ডাউনলোড করবে, রিডিং মারবে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করে ছোটো ছোটো নোট বানিয়ে রাখবে। নোট মানে আমি যেরকম করে পড়াচ্ছি দেখো এরকম করে নোট করবে, ঠিক আছে। পাই টু পাই সেন্টেন্স ইউজ করবে না, লিখতে যাবে না, আইদার এরকম ছোটো ছোটো নোট ফর্মে লিখবে, কি ওয়ার্ডগুলো লিখে রাখবে, আর না হলে হচ্ছে ফ্রেজ লিখে রাখবে, যেরকম দেখবে এই যে ফ্রেজ লিখেছি, ঠিক আছে, ফুল সেন্টেন্স নয়, কয়েকটা সাম অফ ওয়ার্ডস যেটা ফ্রেজ বলে, যেটা তোমার পুরো মিনিংটা মোটামুটিভাবে বুঝিয়ে দেবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে অবধি, আমরা তাহলে ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া কভার করে ফেললাম। এর পরের লেকচারে আমরা কভার করবো ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ম্যাক্রো ইকোনমিক্সের একটা পার্ট হবে। তো এই ওই জায়গাটা বোঝার আছে, ঠিক আছে। তো যদি বুঝে যাও মাথায় পুরো সেট হয়ে যাবে, এক্সামের আগে একবার দেখে শুধু জাস্ট চোখ বুলে নিলেই হবে, ওকে। আর ওইখান থেকে প্রিলিম স্পেসিফিক কোয়েশ্চেনই আসবে, মানে ইউপিএসসির রেসপেক্টে বলছি। স্টেট পিএসসির ক্ষেত্রে হচ্ছে তোমার বোধ প্রিলিমস আর মেন্সে কভার হবে, আর সিজিএলের ক্ষেত্রেও তোমার আসার চান্স রয়েছে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করা যাক। ভালো থাকবে সকলে, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।